হ্যালো আমার প্রাণপ্রিয় ভালোবাসার বন্ধুরা, আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন ভিডিও। আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। চলেন বন্ধুরা, মজার ভিডিওটি মিস না করে শুরু করি। 3 ঘন্টা ট্রেন লেট। সকাল 7টায় পৌঁছানোর কথা, কিন্তু সখীপুর স্টেশনে গিটারটা কাঁধে নিয়ে নামলাম সকাল 10টা বাজে। জীবনের দ্বিতীয় মহাপরীক্ষা মানে ইন্টার পরীক্ষা দিয়ে গ্রামের বাড়িতে গেলাম বেড়াতে। ক্লাস 5-এ বৃত্তি পাওয়ার পর গ্রামে লোকজনকে খাওয়ানোর উপলক্ষে শেষবারের মতো গিয়েছিলাম, আবার যাচ্ছি ইন্টার পরীক্ষা শেষ করে। যেই চাচা আমাকে রিসিভ করতে এসেছে সে আমাকে নিয়ে স্টেশন থেকে বের হয়ে যখন কিছু দূর হেঁটে পানি ভরা মাঠের দিকে নিয়ে গেল, তখনই জানলাম রিক্সা ভ্রমণে আমাদের গ্রামে যাওয়া সম্ভব না। কারণ রাস্তার কিছু জায়গায় পানি উঠেছে, তাই নৌকা করে যাওয়াই সহজ। আমাদের গ্রামটার নাম বনমালা। রেলস্টেশনের পাশেই আমাদের গ্রাম। সেখানে নেমে রিকশায় করে যাওয়ার রাস্তাটাও অনেক দীর্ঘ। যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। আমার মনে আছে শেষবার যখন এলাম, আঁকাবাঁকা রাস্তার পাশে ফসলের খোলা মাঠে মাঝে মাঝেই ছন্নছাড়া তালগাছ, খেজুর গাছ আর কিছু কিছু বাড়িতে পুকুরের পাশে নারকেল গাছ। আমার খুব ভালো লেগেছিল দেখতে ঘন সবুজ গ্রামগুলোর সৌন্দর্য। তবে এবার আমি বর্ষাকালে আসাতে রাস্তা পরিবর্তন হয়েছে। আমাদের যেতে হবে নৌকো করে। মন খারাপ করে নৌকায় চড়লাম। ছোট কোষা নৌকা, কিন্তু কিছুক্ষণ পরেই বিলের পানি আর শাপলা শালুকের গন্ধে কেমন করে যেন ভালো লাগা শুরু হলো। ঝাঁকাঝাঁকি ট্রেন থেকে নেমে খুব মসৃণ, নৌকার গতিও ভালো লাগছিল। আরও ভালো লাগলো যখন আমাদের ছোট নৌকোটা পানি থেকে প্রায় 2 হাত লম্বা হয়ে থাকা ধিঞ্চা ক্ষেতের ভেতরে সরু পথে ঢুকল। আমি নৌকার সামনে জোর আসনে বসে বসে এসব দেখতে দেখতে কি যে আনন্দ পাচ্ছিলাম বলে বোঝানো যাবে না। চাচা বলল যে বর্ষাকালে বেড়ানোর জন্য ভালো না, তবে যদি শহুরে মনটার সাথে কম্প্রোমাইজ করে বাংলার বর্ষা আর নিজের জন্মভূমিকে আপন করে নিতে পারো, তবে খুবই অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ঢাকা ফেরত যেতে পারব। এই চাচাকে আমার খুব ভালো লাগে, কারণ উনি গ্রামে থাকলেও কবিতা, গান এবং রাজনীতি নিয়ে খুব সচেতন। সিরাজ নামের চাচাটা আমাদের বাসায় খুব নিয়মিত যাতায়াত করত। আমি ছোট থাকতেই আমার সাথে বন্ধুর মতো গল্প করত, বলতো যে জীবনে শুধু পড়াশোনা করলেই হবে না, বরং চতুর্মুখী জ্ঞান অর্জন করতে হবে। আর কারেন্ট চলে গেলে গান শোনাত। আমাদের গ্রামের বাড়িতে যেই দালানটা আছে সেটাতেই থাকে তার পরিবার নিয়ে। পরিবার বলতে উনি আর ওনার 1.5 বছরের মেয়ে আর চাচি। চাচা এলাকার সারের ডিলার। আমাদের দক্ষিণের গ্রাম পায়েলগাছায় বড় বাজারে তার দোকান। চাচার বিয়েতে আমি পরীক্ষার কারণে আসতে পারি নাই। এরপর কোনো কারণ ছাড়াই আসি নাই। তাই চাচি বা ওনার মেয়েকেও দেখি নাই। আমার মনে কোনো আগ্রহ ছিল না তাদের প্রতি। গ্রামের দৃশ্য আর চাচার সাথে ঘুরে বেড়ানো আমার কাছে ভালো লাগা। প্রায় 1.25 ঘন্টা পর আমাদের বাড়িতে পৌঁছে গেলাম। কিন্তু একই, আমাদের বাড়িটার চারদিকে পানি থই থই করছে। আমাদের গ্রামের সবার বাড়ি একটু দূরে দূরে। বাড়ি মানে কয়েকটা ঘর মিলিয়ে একটি পরিবারের জমি। আমাদের বাড়িতে 2 তালা দালান ছাড়া আর আছে একটা মাত্র বড় বৈঠক ঘর আর পরিত্যক্ত গোয়াল ঘর। এর মাঝেই পানি উঠে, বাকি গ্রামের সাথে কোনো যোগাযোগের পরিবেশ আমার কল্পনায় ছিল না। আমাদের পুকুরের পাড় কেটে নৌকা ঢুকার পথ করা হয়েছে। দেখি ঘাটলায় বেশ কিছু নৌকো আর কয়েকজন দাঁড়িয়ে আছে। অনেকগুলো মানুষ আর কিছু শিশু কিশোর এভাবে অপেক্ষা করছে দেখে নিজের কাছে খুব ভালো লাগল। অকারণ এমন ভালোবাসা বাংলাদেশের গ্রামেই অবশিষ্ট রয়েছে। মানুষগুলোকে দূর থেকে দেখেই খুব খুব আপন মনে হল। তবে মানুষের জটলার একপাশে দাঁড়ানো শিশু কোলে লাল শাড়ি পরা একজন ফর্সা মহিলার দিকে নজর চলে গেল। মহিলার উচ্চতা আর গঠন দেখেই স্পেশাল লাগল। কিছুটা দূর থেকেই সাদা দাঁতের হাসিটা চোখে পড়ছিল। পেছন থেকে চাচা বলে, দেখেছ, তোমারে দেখার জন্য গ্রামের সবাই আইসা পড়ছে। আমি বললাম, আমি তো কাউকে চিনি না। কি বলবো ওনাদের? তুমি চিন্তা কইরো না। ওরা জানে যে তুমি শহর থেকে আসছ। ওরা তোমার আব্বারে অনেক সম্মান করে। তোমার মেধা আর ফ্যামিলি পরিচয় জানে বলেই আসছে, আর আসছেই যখন তুমিও সবার সাথে পরিচয় হয়ে গেলা নিজ মানুষের সাথে, সম্পর্ক না রাখা কোনো গর্বের বিষয় তো না। চিক চিক, এটা আমার জন্য কত লজ্জার যে আমি কাউরে চিনি না। আপনি আমার হয়ে সুরি বইলেন সবাইকে। ঘাটে নৌকা লেগে গেল। আমরা উঠতেই মুরব্বি একজন মহিলা একদম আমাকে ধরে মাথায় হাত বুলিয়ে দোয়া করল। চাচা দেখি পকেট থেকে চকলেট বের করে শিশুদের দিয়ে বলল, জামিল নিয়ে আসছে তোদের জন্য। সবাই খুবই খুশি। সবুজ শাড়ি পরা মহিলাটা এবার সামনে এসে বলল, কি গো, ভালো আছো তো?
আমি একটু বিব্রত হলাম এমন আদুরে গলা শুনে। চাচা হো হো করে হাসতে হাসতে বলল, আরে তোমার চাচি। নিজের চাচিরেই চিনো না? আমি আরও বিব্রত হলাম। কারণ চাচার বিয়েতে না আসলেও ফটো তো দেখছিলাম। যাই হোক, সবাই আমার সাথে এগিয়ে গিয়ে বৈঠক ঘরে বসে 2-1 মিনিট বাসার সবাই কেমন আছে জিজ্ঞেস করল। চাচা বলল যে মাত্র আসছে জার্নি করে, আপনারা যান, বিকেলে বা কালকে সবার বাড়িতে নিয়ে আসুন। সবাই চলে গেল। আমি এবার দালানে গেলাম। দোতলায় আমার রুম ঠিক করা। আব্বা অনেক যত্ন করে অনেক টাকা খরচ করেই দালান তুলেছে। অ্যাটাচ টয়লেট সহ শহরের প্রায় সব ফিটিংসই আছে। শুধু গ্যাসের অভাব রান্নাঘরে। আমি হাত মুখ ধুতে ঢুকলাম। হঠাৎই চাচির কি গো ডাকটা মনে পড়ল। 28-29 মতো বয়স, মাঝারি উচ্চতার ফর্সা মহিলাটার কি রূপ, কি চুল, কি হাসি, কি বুদ্ধিদীপ্ত চোখ আর কি অসাধারণ ফিগার। একে যে যেখানে দেখবে সেই ভুলবে না, আর আমি তো তার মুখে কি গোর মতো সুমধুর ডাক শুনেছি। চেহারাটা বাংলা ছবির নায়িকা শাবনূরের মতো। এই মহিলা আমার চাচি ভাবতেই বুকে অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছিল। বর্ষায় আক্রান্ত বিচ্ছিন্ন দ্বীপে ওনার মতো একজনকে দেখলে অন্যান্য সময়ের চেয়ে 100 গুণ বেশি আকর্ষণীয় হয়ে যায়। কয়েক সেকেন্ড দেখা চাচিকে কল্পনা করে তখনই ইচ্ছাটা দমন করে টয়লেট থেকে বের হলাম। বের হয়েই শুনলাম চাচাকে এখনই স্টোরে যেতে হবে, কারণ অনেক বড় একটা পার্টি এসেছে স্যারের জন্য। আমি যেন মাইন্ড না করে খাবার খেয়ে নেই। চাচি খাবার নিয়ে আসবে। আর কোনো কিছু প্রয়োজন হলে লজ্জা না করে যেন চাচির কাছে চাই। চাচা দুপুরের খাবারের আগেই ফিরে আসবে, আর বাজার থেকে আমার কোনো কিছু লাগবে কিনা? আমি বললাম, নাড়ু আনতে। এই মিষ্টিটা খুব মজার, আমাদের দেশের বাড়িতে দেখেছি। চাচার সাথে নিচে নামতেই চাচি নাস্তার জন্য ডাক দিল। নাস্তার টেবিলে চাচির মুখোমুখি বসে মাথা নিচু করে খাচ্ছি। চাচি বলল, কি মিস্টার, আপনার কথা তো অনেক শুনেছি চাচার কাছে। আপনি নাকি সব কিছুতেই ভালো। তো একদম কথা বলছেন না যে? আমি আড়ষ্ট হয়ে বললাম, না মানে আসলাম তো মাত্র। আপনার নাম কি চাচি? বলল, মিনু। এরপর আমার পরীক্ষার খোঁজ খবর জানল। চাচার মেয়েটার নাম অঙ্কুনা। খুব সুন্দর শিশু। জানলাম চাচি ডিগ্রি পাস। ঢাকায় ওনার ভালো লাগে না। আর ইদানিং ওয়াইফাই, ইন্টারনেট আর ভালো যোগাযোগ ব্যবস্থা থাকায় গ্রামেই উনি সুখী। চাচিকে যত দেখলাম ততই মুগ্ধ হলাম। কথায় কথায় হাসে। আমার মনে হলো এমন বর্ষাকালে চাচির কারণে বনুমালা নামের গ্রামটা আমার জন্য শুধুই বন হবে না, মালা হয়ে যাবে। নাস্তা করে শেষ হতেই চাচি বলল যে আমাকে কিছু সময়ের জন্য একা থাকতে হবে। হয়তো আমার চোখে ফুটে ওঠা আকুতি টের পেয়ে, কারণ দেখালো যে দুপুরের জন্য রান্না কিছু বাকি আছে, তা শেষ করতে হবে। আমি বললাম, আপনি যদি আমার সাথে গল্প করেন তাহলে দুপুরে না খেলেও চলবে। এই কথা শুনে চাচি চোখ নাচিয়ে একটু অবাক হবার ভান করে বলে, বাহ বাহ, এই তো বাবু কথা বলে। তবে আপনার চাচার তো খোশগল্পে পেট ভরে না, তাই রাততেই হবে। আমি কিছু না বলে উপরে চলে এলাম একটু বিশ্রামের জন্য। বিছানায় শুয়ে শুয়ে খুব ফুর্তি বোধ করলাম যে আমি ঢাকা থেকে দূরে এখন কি রোমাঞ্চকর পরিবেশেই না আছি। জানালা দিয়ে চেয়ে দেখি চারদিকেই দ্বীপের মতো ঘরবাড়ি আর সব জায়গায় পানি। হঠাৎ করেই কালবৈশাখীর কালো মেঘ ঢেকে গেল চারদিক। পৃথিবীটা শুধু পানির সাদাধূসর মেঘ আর গাছপালার সবুজ, এই তিনটা মাত্র রঙে পরিপূর্ণ। বিষণ্ণ ভাব এসে গেল, তাই একটা সিগারেট টানার জন্য জানালার পাশে গেলাম। তখনই নিচে চেয়ে দেখি দালানের সাথেই লাগানো রান্নাঘরে চুলার সামনে চাচি পিঁড়িতে বসে রান্না করছে। আগুনের লালচে আভা ওনার ভরাট চেহারাটাও লালচে করে ফেলেছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, হঠাৎ মিনু চাচি আমার দিকে তাকালো। আমি অপ্রস্তুত হয়ে হাসলাম, সেও হাসি ফিরিয়ে দিয়ে একটা চুঙ্গা নিয়ে চুলায় ফু দিতে লাগল। চাচির মুখের সামনে ধরা চুঙ্গাটাকে বড় অশ্লীল লাগছিল দেখতে। কিন্তু মুহূর্তেই সেটা ভয়ানক অন্যরকম দৃশ্য হয়ে গেল। সত্যি বলতে কি, আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। রুমের দরজা লাগিয়ে একটা চেয়ার টেনে এনে তাতে বসে খেঁচতে শুরু করলাম আর চাচিকে দেখতে লাগলাম। চাচি আমার দিকে তাকালেই আমি একটু হেসে আকাশ দেখি। হঠাৎ চাচি একটা ঝাড়ু নিয়ে উঠে দাঁড়াল। আমার তো হাত বন্ধ হয়ে গেছে। কিন্তু দেখলাম সে এই কালবৈশাখীর বাতাসের মধ্যেই রান্নাঘর আর দালানের মাঝের জায়গাটাতে ঝাড়ু দেয়া আরম্ভ করল। বাতাসে চাচির শাড়ি ফুলে ফুলে উঠছে, মাঝে মাঝেই আঁচল খসে পড়ছে, আর এভাবেই চাচি ঝাড়ু দিচ্ছে। আমি বোকার মতো হাসলাম, তিনিও হাসি ফিরিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেল। আর আমি উঠে বিছানায় শুয়ে ক্লান্তিতে কখন ঘুমিয়ে পড়লাম জানি না। দুপুর 3টার দিকে উঠলাম চাচার ডাকে। উঠেই খাবার খেতে গেলাম।
চাচি বলল, আমাকে আগেই খাওয়ার জন্য ডাকতে এসেছিল, কিন্তু আমি নাকি গিটার বাজিয়ে খুব শান্তি নিয়ে ঘুমিয়েছিলাম দেখে ডাক দেয় নাই। বুঝলাম না গিটারের কথা বলল কেন মিনু চাচি। চাচির দিকে তাকাতে খুব লজ্জা লাগছিল আমার। মাথা নিচু করেই টুকটাক কথাবার্তা চলছিল। খাওয়ার পর বিকেলে তুমুল ঝড় বৃষ্টি দেখলাম বারান্দায় বসে বসে। অনেক দিন পর চাচার গলায় গান শুনলাম, ওরে নীল দরিয়া, হয় যদি বদনাম, সুখে থেকো প্রাসাদের নন্দিনী, পাখিরে তুই এসব গান। চাচিও গান গাইলেন, সুজন আমার ঘরে কবু আইল না, তুই যদি আমার হইত রে, ভ্রমর কইও গিয়া। খুব ভালো লাগছিল ওনাদের গান শুনতে। আমিও খুব ভালো গিটার বাজালাম ওদের সাথে। এরই মাঝে চাচি 2 বার ভেতরে যেয়ে অঙ্কুনাকে খাইয়ে আসল। সন্ধ্যায় দেখলাম বিদ্যুতের ভোল্টেজ খুব লো। যা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। কেমন বিষণ্ণ মনে হলো সবকিছু। কারণ আমাদের বাড়িতে মানুষজন বলতে শুধু আমি, চাচা চাচি, ওদের শিশুটা আর একটা কাজের মেয়ে। তাছাড়া লো ভোল্টেজে টিভি দেখতে বসে দেখলাম চাচি হিন্দি সিরিয়াল দেখা শুরু করল, আর চাচা নৌকা নিয়ে বাজারে চলে গেল। আর ওনাদের মাঝে কথাবার্তা এতই কম হলো যা দেখে পরিবেশটা গুমোট হয়ে যায়। ওনাদের গাওয়া গানগুলোও কেমন যেন একটা দুর্বোধ্য অর্থবহন করল বলে ধারণা পেলাম। বর্ষাকালে এমন পরিবেশ একটা ইন্টার পরীক্ষা শেষ করা ছেলের কেন ভালো লাগবে বলুন? মন খারাপ করেই আমি আর চাচি রাতের খাবার খেয়ে নিলাম। খেতে খেতে অনেক হাসি তামাশা চলল। চাচি ওনার স্কুল কলেজের মজার মজার গল্প করল। ওনাদের কিছু দুষ্ট বান্ধবী ছিল, ওদের নিয়ে মজার মজার গল্প। ভবিষ্যতে কেমন জীবন আশা করে ইত্যাদি কথা চলল। আমাকে বলল যে আমি নাকি দেখতে অনেক সুপুরুষ। পাম দিলেও ভালো লাগল। জানালাম আমার সমবয়সী মেয়ে ভালো লাগে না, বাচ্চা মনে হয়। তাই কোনো গার্লফ্রেন্ড নাই। হেন তেন কথা হলো টেবিলে বসে। চাচি অবশ্য অনেক চেষ্টা করল আমাকে যত্ন করার। কিছু লাগবে কি না, খাবার পর টিভি ছেড়ে বসলাম, কোনো চ্যানেল দেখতে চাই ইত্যাদি। আমি ওনার সাথে হিন্দি সিরিয়ালই দেখতে লাগলাম, কারণ সিরিয়ালগুলোতে যেই মধ্যবয়সী মহিলা মেশিনগুলো দেখায়। চাচির সাথে সিনেমা দেখতে খুব উত্তেজনা বোধ করছিলাম। আস্তে আস্তে রাত গভীর হল, চাচা এখনো ফিরছে না দেখে প্রশ্ন করলাম চাচিকে। সে বলে, চাচা নাকি ফিরতে রাত হবে, আমার যদি ঘুম পায় তাহলে চাচার অপেক্ষা না করি। কারণ চাচা নাকি আসে চাচি ঘুমানোর পরে। কথাটা কেমন যেন মনে হল। প্রশ্ন করলাম, মানে এত রাতে কি করে? কি জানি কি করে, হয়তো আড্ডা মারে। আপনি কিছু বলেন না? আমি কি বলবো, আমি বলার কে? আপনি কে মানে? আপনি ওনার বউ, রাতে আপনি একা বাসায় থাকাটাও তো নিরাপদ না। আমি নিরাপদে নাকি আপদে আছি সেটা কি আর জামিলের চিন্তা আছে নাকি? কি বলছেন চাচি, বুঝতে পারছি না। সিরাজ কাকু আমার খুব পছন্দের মানুষ। কোনো সমস্যা হলে বলেন আমাকে। তোমার কাকু নেশা করে, মদ খায়, আর পানি খেয়ে বউয়ের সাথে ঘুমানোর মতো সাহস বা শক্তি কোনোটাই ওনার নেই। বুঝেছ জামিল, তোমার কাকু গত 1 বছর ধরেই এমন। আমি হাজার বলার পরেও ফলাফল শুধু, এখন আমি সবকিছু থেকে বঞ্চিত। এরপর আমার আর বলার কিছু নেই। চাচা চাচির গলার বিবাগী টাইপের গান, চাচার ক্ষণে ক্ষণে বাজারে যাওয়া, চাচির হঠাৎ ঝাড়ু দেয়া সহ অনেক কিছুর অর্থই পরিষ্কার হতে শুরু করেছে। কিন্তু হঠাৎ করেই তিনি উঠে ওনাদের রুমে চলে গেল। কাজের মেয়েটা ঘুমিয়ে পড়েছে। লো ভোল্টেজের আলোয় টিভি দেখতেও ভালো লাগছিল না, তাই একটা সিগারেট ধরাতে বারান্দায় যাব। কিন্তু বারান্দাটা চাচা চাচির রুমে। আমি দরজা নক করেই ভিতরে ঢুকে দেখি চাচি কাত হয়ে শুয়ে অঙ্কনাকে খাওয়াচ্ছে। বারান্দায় যাব বলে আমি দ্রুত বারান্দায় চলে এলাম। সিগারেটটা জ্বালিয়েই আমার দ্বিতীয় সত্তা জেগে উঠল। আমাকে বলল যে আজকেই হোক যা হবার। কালকের আশায় থাকা ভুল হবে। এমন অতৃপ্ত ভরা এক বাচ্চার মা চাচিকে কাজ করতে হবে। মানে লোহা গরম থাকতে থাকতেই শেপ দিতে হবে। আমি পকেট থেকে মোবাইলে বের করে চাচাকে ফোন করলাম। জানতে চাইলাম কখন আসবে, বলল যে একটু রাত হবে, আমি যেন ঘুমিয়ে পড়ি। 2টা-3টা বেজে যাবে। আমি মনে মনে বললাম, কিছু হলে আজকেই ইতিহাস হবে, নইলে পাতিহাস নিয়ে থাকতে হবে। এরই মধ্যে চাচি বারান্দায় আসল। আমরা 2 জনে 2টো মোড়ায় বসলাম। আমি আকাশ দেখিয়ে বললাম, আমাবস্যা আমার ভালো লাগে না। চাচি বলে, আমার ভালো লাগে। আমি বললাম, তাহলে একটা গান গেয়ে শুনান। চাচি বলল, গিটার নিয়ে আসো। আমি গিটার এনে বসতেই চাচি ভ্রমর কইও গিয়া গানটা ধরল। এত চমৎকার গলা ওনার। কইও 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 রে ভ্রমর কৃষ্ণরে বুঝাইয়া লাইনটা যখন বলল আমার হাত ছেড়ে দিল। আমি চাচিকে দেখতে লাগলাম।
চাচি বলল, আমাকে গিটার বাজানো শেখাবে? অবশ্যই। গিটারটা চাচির কোলে রেখে আমি মোড়া টেনে ওনার পেছনে বসলাম। ওনার আঙ্গুল ধরে ৬ নম্বর তারে বসিয়ে একটা একটা স্ট্রোক শুরু করলাম। মিনু চাচির চুলের খুব সুন্দর গন্ধে আমার আস্তে আস্তে জ্ঞান লোপ পেতে লাগল। তখনই চাচি গিটারটা মাটিতে নামিয়ে রেখে আমার দিকে ঘুরে বসল। মুখোমুখি আমি আর মিনু চাচি। আমি বললাম, আমি কোনোদিন আপনার মতো এত সুন্দরী মহিলা দেখি নাই। আপনি কি আজকের জন্য আমাকে আপনার পুরুষ হিসেবে গ্রহণ করবেন? চাচি বলল, তুমি তো ছেলে, পুরুষ হবার কি আছে? আমি কি বলবো বুঝতে পারছি না। চাচি বলল, আমার মতো মেয়ে পাওয়া ছেলে খেলা না, তুমি বরং গিটার বাজাও, বলে উচ্চস্বরে হেসে উঠল। বললাম, মিনু, আমি তোমাকে প্রশ্ন করেছি মানে অনুমতি চেয়েছি মনে করছো কেন? চাচি একটু থমকে যেয়ে আমাকে বলে, রাগ করছে আমার বাবুটা? আমি সত্যিই একটু রেগে গেলেও চাচি আমার চুলে মুঠো করে ধরে সুখে আহা জামিল, আমার সোনামনি, বাবুটা আমার বলতে লাগল। ঘুমন্ত অঙ্কুনাকে পাশ কাটিয়ে আমার রুমে এনে খাটে ফেললাম চাচিকে। লো ভল্টেজের বাতিতে ঘোলা ঘোলা চাচিকে দেখতে লাগলাম কাছ থেকে। চাচি এবার শয়তান, অসভ্য, বর্বর বলে আমাকে গালি শুরু করল। পরদিন সকালে দুজনেই গোসল করে যখন নাস্তার টেবিলে বসলাম, নিজেকে খুব জামাই জামাই মনে হচ্ছিল। এরপর আমি ১ সপ্তাহ বর্ষায় বিচ্ছিন্ন অবস্থায় গ্রামে ছিলাম শুধু চাচির টানে। আমরা বৃষ্টির মাঝে পুকুরে, ধিনচা ক্ষেতের আড়ালে নৌকার মাঝে, দুপুরবেলা রান্নাঘরের লাকড়ির স্তূপে, সন্ধ্যায় এমনকি ভোর ৫টার সময়ও চাকিকে করেছি। প্রচুর গান গেয়েছি, অনেক ঘুরে বেরিয়েছি। আর চাচি বলেছে যে তিনি শীঘ্রই ঢাকা আমাদের বাসায় বেড়াতে আসবে, তখন ওনাকে নিয়ে সিনেমা হলে যেতে হবে। চলে আসার দিন চাচির কাছে জানতে চেয়েছিলাম যে প্রথম দিন উঠান ঝাড়ু দেবার ঘটনার পর গিটার বাজিয়েছি বলার কারণ কি ছিল। চাচি জানালো যে ওনার বান্ধবীরা নাকি হাত মারাকে বলতো গিটার বাজানো। আজকের মতো মজার ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।